আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা জ্যামিতিক বিষয়ে আলোচনা করব। বেসিক জিওমেট্রি চ্যাপ্টার 1। এই বিষয়গুলো বাইতুল হিসাব, গণিত ঘর, গ্রুপ এবং পেজে অলরেডি আমি পোস্ট করেছি। সেখানে আমি তোমাদেরকে বলেছি যে তোমরা এগুলো ডাউনলোড করে নিজেদের সংগ্রহে রাখবে। আজকে আমি ওই বিষয়গুলো আলোচনা করব। এখানে জিওমেট্রি, জ্যামিতি, এটা আসলে কি? জিওমেট্রি, জ্যামিতি শব্দটি মূলত দুটি শব্দের সমন্বয়ে গঠিত। জিও, জ্যা এর অর্থ ভূমি, মেট্রি, মিতি এর অর্থ পরিমাপ। সুতরাং জ্যামিতি বা জিওমেট্রি, এটার শাব্দিক অর্থ হলো ভূমির পরিমাপ, আর এটার পারিভাষিক অর্থ হলো গণিতের যে শাখায় ভূমির পরিমাপ সংক্রান্ত বিষয় আলোচনা করা হয় তাকেই জ্যামিতি বলা হয়। ওকে, এই যে আমরা সাধারণত প্রথম দিকে কোন বিষয়গুলো জ্যামিতিতে আলোচনা করব, যেমন আমি এখানে কয়েকটা জিনিস লিখেছি। পয়েন্ট বা বিন্দু, স্পেস বা স্থান, সারফেস বা তল, লাইন, রেখা, লাইন সেগমেন্ট, রেখাংশ, রে, রশ্মি, সমরেখ বিন্দু, সমবিন্দু, রেখা, এই বিষয়গুলো সাধারণত আমরা প্রথম থেকেই পাই। এগুলো আলোচনা করবো আজকে ইনশাল্লাহ। তাহলে দেখা যাক পয়েন্ট বা বিন্দু, এটা আসলে কি? বিন্দু এমন একটা বিষয়, এমন একটা জিনিস যার শুধু অবস্থান বা পজিশন আছে, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, তাকেই বিন্দু বলে। সুতরাং বিন্দুর মাত্রা শূন্য। যেমন এই যে তল, এই তলটার উপর অসংখ্য বিন্দু থাকতে পারে, আবার একটা সরলরেখা এর উপরও অনেকগুলো বিন্দু থাকতে পারে। তাহলে আমরা বুঝলাম যে বিন্দুর শুধু অবস্থানটা আছে, এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছু নেই। এই চিত্রে দেখো বিন্দু, এই বিন্দুটা চিত্রে এ একটা বিন্দু, এই যে এটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নেই, শুধু এর অবস্থানটা আছে। স্পেস বা স্থান, এটা কি? একটা বস্তু সাধারণত যে পরিমাণ জায়গা দখল করে সেটাকে বলা হবে স্থান বা স্পেস। যেমন এই রুমে, এই রুমটার মধ্যে অনেক বড় একটা স্পেস আছে, এখানে অনেকগুলো বস্তু রাখা যাবে। যেমন আমার হাতে যে মার্কারটা রয়েছে, এই মার্কারটা যদি আমি টেবিলের উপর রেখে দিই তাহলে একটা জায়গা দখল করবে, সেটা হলো স্পেস। আচ্ছা, এখন সারফেস দেখা যাক। সারফেস বা তল, কোনো বস্তুর উপরিভাগ, সেটাকেই আমরা সারফেস বা তল বলতে পারি। অর্থাৎ কোনো বস্তুর উপরিভাগকে সারফেস বা তল বলা হয়। যেমন এই যে বোর্ডের যে উপরিভাগটা, এটা একটা তল। আবার এই যে মার্কারের যে উপরের যে অংশটা, এটা একটা তল। তাহলে আমরা সাধারণত এই আলোচনা থেকে বুঝলাম যে তলটা দুই ধরনের হতে পারে। একটা হলো সমতল বা প্লেন, আর একটা হলো বক্রতল বা কার্ভ। এবার আসো, সমতলটা আসলে কি? সমতলটা হলো যেই তলে কোনো চলমান বিন্দু তার চলার পথে গতিপথের কোনো পরিবর্তন করবে না বা দিকের পরিবর্তন করবে না, সেই তলটাকে বলা হবে সমতল। এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্থির পানির যে উপরের যে অংশটা, উপরে যে তলটা, এটা হলো একটা সমতল। আবার এই মেঝের যে উপরের অংশটা, এটা সাধারণত সমতল। আবার এই যে বোর্ডের যে উপরের ভাগটা, এটা একটা সমতল। আচ্ছা, এবার বক্রতল হচ্ছে যেই তলে কোনো চলমান বিন্দু তার চলার পথে গতির দিক পরিবর্তন করবে, সেটা হবে বক্রতল। আচ্ছা, তোমরা সবাই সাধারণত জাম্বুরা খেয়েছো, অবশ্যই দেখেছো। তাহলে জাম্বুরার যে উপরের যে অংশটা, সেটা কিন্তু একটা বক্রতল। আবার একটা ফুটবল, এই ফুটবলের যে উপরের তলটা, এটাও কিন্তু একটা বক্রতল। আবার আমার হাতের সবাই একটা মার্কার দেখছো, এই মার্কারের যে উপরের যে তলটা, এটাও কিন্তু একটা বক্রতল। আচ্ছা, তাহলে তল সম্পর্কে আমরা বুঝতে পারলাম, তলটা দুই ধরনের, সমতল, বক্রতল। এবার দেখি লাইনটা আসলে কি?
লাইন বা রেখা। রেখাটা কি? রেখা হলো দুটি চলমান বিন্দু যদি বিপরীত দিকে তাদের গতিপথ যদি দুটি চলমান বিন্দু বিপরীত দিকে অসীম পর্যন্ত ধাবিত হয়, তাদের যে চলার পথটা, সঞ্চার পথটা, সেটাকে আমরা রেখা বলবো বা লাইন বলবো। যেমন দুটি বিন্দু বলতে পারি এ বি একটা রেখা, এরা দুই দিকে চলে গেছে, অসীম পর্যন্ত চলে গেছে। আবার এটাও কিন্তু একটা রেখা এ বি, এরাও কিন্তু অসীম পর্যন্ত গেছে। তাহলে লাইন বা রেখার সংজ্ঞা থেকে এবং উদাহরণ থেকে আমরা বলতে পারি এই যে লাইন বা রেখা দুই ধরনের, একটা হচ্ছে সরল রেখা আর একটা হলো বক্ররেখা। অর্থাৎ এই লাইনটা দুই প্রকার, সরল রেখা আর বক্ররেখা। তাহলে সরলরেখার সংজ্ঞায় কি বলা যায়? যদি দুটি বিপরীত দিকে চলমান বিন্দুর চলার পথে গতির কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটাকে আমরা সরলরেখা বলবো। যেমন যদি এখানে একটা বিন্দু হয়, এই বিন্দু থেকে যদি দুটি বিন্দু, একটা এদিকে যায় আর একটা এদিকে যায়, এদিকে অসীম পর্যন্ত যাবে, এদিকে অসীম পর্যন্ত যাবে, ধরলাম এ বি, এটা চলছে, তাহলে এদের গতির কোনো পরিবর্তন হয়নি, গতির দিকের কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এ বি একটা সরলরেখা। আবার বক্ররেখাটি কি? যদি চলমান বিপরীত দিকে চলমান দুটি বিন্দু তাদের চলার পথে গতির দিক পরিবর্তন করে, তাহলে তাকে আমরা বলবো বক্ররেখা বা কার্ভ লাইন। তাহলে এটা কিন্তু একটা বক্ররেখা। চিত্রে এবি একটা বক্ররেখা, এখানে চিত্রে এবি একটা সরলরেখা, আর এই পাশের চিত্রে এবি এটা বক্ররেখা। তাহলে আমরা লাইন বা রেখা বুঝলাম, রেখা আবার দুই ধরনের, সরলরেখা, বক্ররেখা। সরলরেখার বিন্দুগুলোর গতিপথের দিকের কোনো পরিবর্তন হবে না, আর বক্ররেখার চলমান বিন্দুগুলোর দিকের পরিবর্তন হবে। এই হলো পার্থক্য। এবার দেখি লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট বা রেখা অংশ। রেখা অংশ এটা একটা সরলরেখা। যদি এই সরলরেখাটার দুটি প্রান্ত বিন্দু থাকে, অর্থাৎ সরলরেখাতে কোনো প্রান্ত বিন্দু নেই, আর যদি আমরা সরলরেখা থেকে একটা অংশ নিয়ে ফেলি, সেটা হবে একটা লাইন সেগমেন্ট বা রেখা অংশ। যেমন এ বি, এখানে প্রান্তবিন্দু, এই যে রেখা অংশটা, এটার দুটি প্রান্তবিন্দু, এ একটা প্রান্তবিন্দু, বি একটা প্রান্তবিন্দু, অর্থাৎ এ বি একটা এখানে রেখা অংশ। এ বিকে আমরা রেখা অংশ বলতে পারবো। আচ্ছা, এরপর দেখি রে বা রশ্মি। রশ্মিটা আসলে কি? রে বা রশ্মি, যদি একটা সরলরেখার একটি মাত্র প্রান্তবিন্দু থাকে, একটা সরলরেখার একটি মাত্র প্রান্তবিন্দু যদি থাকে, তাহলে এটাকে আমরা একটা রশ্মি বলবো। যেমন এ বি, এখানে এটা হলো এটার প্রান্তবিন্দু, আর বি কিন্তু প্রান্তবিন্দু নয়, এর রেখার উপর একটা বিন্দু, তাহলে এ বিটাকে আমরা একটা রশ্মি বলতে পারি। এ বি একটা রশ্মি। অর্থাৎ
যদি কোনো সরলরেখার একটি মাত্র প্রান্তবিন্দু থাকে সেটাকে আমরা বলবো রশ্মি বা রে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, এই যেটা একটা রেখাংশ, এই দুটি প্রান্তবিন্দু আছে, এই যে প্রান্তবিন্দুর ভিতরে যে বিন্দুগুলো আছে এগুলোকে আমরা বলবো অন্তঃস্থ বিন্দু, আর এর বাইরে যে কোনো বিন্দুকে আমরা বলতে পারি বহিঃস্থ বিন্দু। অর্থাৎ এই রেখাংশের উপরস্থ বিন্দুগুলোকে, প্রান্তবিন্দু ছাড়া উপরস্থ বিন্দুগুলোকে বলবো অন্তঃস্থ বিন্দু বা এক্সটার্নাল পয়েন্টস, আর বাইরের বিন্দুগুলোকে বলবো বহিঃস্থ বিন্দু বা এক্সটার্নাল পয়েন্ট। আচ্ছা, এবার দেখি সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু এটা কি? সমরেখ বিন্দু অর্থাৎ একটা সরলরেখার উপর যদি অনেকগুলো বিন্দু থাকে, যেমন এখানে এ, বি, সি, ডি, ই, এই সকল বিন্দু 1 2 3 4 5, এই 5টা বিন্দু এই রেখাটার উপর, সরলরেখাটার উপর অবস্থান করছে, তাহলে আমরা এই বিন্দুগুলোকে বলবো সমরেখ বিন্দু। অর্থাৎ একাধিক বিন্দু যদি একটি মাত্র সরলরেখার উপর অবস্থান করে তাহলে সেই বিন্দুগুলোকে বলবো আমরা সমরেখ বিন্দু। এবার দেখি সমবিন্দু রেখা। সমবিন্দু রেখা। সমবিন্দু রেখা যদি এরকম কিছু রেখা থাকে, সরলরেখা থাকে, এখানে আমি এ বি একটা সরলরেখা, তারপর সিডি একটা সরলরেখা, আর ইএফ একটা সরলরেখা, মোট 3টি সরলরেখা এঁকেছি। তো এই সরলরেখাগুলো একটা মাত্র বিন্দুগামী, ধরলাম এটা ও, ঠিক আছে? সবাই ভালো করে খেয়াল করো, এই যে 3টি সরলরেখা একটা বিন্দুগামী, তাহলে আমরা কি বলতে পারি? এই 3টা সরলরেখাকে আমরা বলতে পারি সমবিন্দু রেখা। অর্থাৎ একটা মাত্র বিন্দু দিয়ে যদি একাধিক সরলরেখা যায়, গমন করে, সেই সরলরেখাগুলোকে আমরা বলবো সমবিন্দু রেখা। তাহলে এখানে এ বি, সিডি আর ইএফ এই 3টি সরলরেখা ও বিন্দুগামী হয়, এদেরকে আমরা বলবো সমবিন্দু রেখা। আর কিছু ইনফরমেশন দেই, একটা সরলরেখা আঁকতে আমাদের সর্বনিম্ন 2টি বিন্দুর প্রয়োজন, আর একটা বক্ররেখা অঙ্কন করতে আমাদের সর্বনিম্ন 3টি বিন্দুর প্রয়োজন হবে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই, যদি একটা সমতলে, এই যে আমাদের একটা বোর্ড, এই বোর্ডটা কিন্তু একটা সমতল, একটা সমতলে যদি 2টি সরলরেখা অবস্থান করে, তারা সর্বোচ্চ একটি বিন্দুতে ছেদ করবে, আবার নাও ছেদ করতে পারে। যেমন এখানে 2টি সরলরেখা, এরা কিন্তু একে অপরকে ছেদ করেনি, বাট এখানে 2টি সরলরেখা, এরা কিন্তু একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে বোঝা গেল যে একই সমতলে যদি 2টি সরলরেখা অবস্থান করে, তারা সর্বোচ্চ একটি মাত্র বিন্দুতে ছেদ করবে, অথবা ছেদ নাও করতে পারে। আচ্ছা, এবার যদি সরলরেখা না হয়ে বক্ররেখা হয় তাহলে কি হবে? একই সমতল, অর্থাৎ এই যে বোর্ডটা, এটা সমতল, একই সমতলে যদি 2টি বক্ররেখা অবস্থান করে, এই যে একটা বক্ররেখা, এই যে একটা বক্ররেখা, যদি 2টি বক্ররেখা অবস্থান করে তাহলে কি করবে? তারা একাধিক বিন্দুতে ছেদ করবে। তাহলে তারা একাধিক বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, এবার যদি একটি সরলরেখা আর একটা বক্ররেখা হয়, যেমন এটা একটা সরলরেখা আর এটা যদি বক্ররেখা হয়, তাহলে তারাও কি করবে? একে অপরকে একাধিক বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ একটা একই সমতলে যদি একাধিক বা 2টি বক্ররেখা অবস্থান করে, তাহলে তারা
একে অপরকে একাধিক বিন্দুতে ছেদ করবে। আবার একটা সরলরেখা একটা বক্ররেখা যদি একই সমতল অবস্থান করে তারাও একাধিক বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম আলোচনা। এর পরবর্তী আলোচনা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।